পাস্ট লাইফ রিগ্রেশন পিএলআর এটা একটি হিপনোটিক পদ্ধতি যা আপনাকে আপনার পূর্বজন্মের স্মৃতিতে নিয়ে গিয়ে বর্তমান জীবনের সমস্যার শিকড় খুঁজে বের করতে সাহায্য করে। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমি পাস্ট লাইফ রিগ্রেশন নিয়ে কিছু কথা বলতে চাই। পাস্ট লাইফ রিগ্রেশন হচ্ছে পিএলআর যাকে বলছে, এটা খুব কমন টার্ম এখন, ওটা অনেকেই এখন জানে। তো এইটা একটা ছোট্ট প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হয়, একটা থেরাপিউটিক ট্রিটমেন্ট কিংবা একটা কমপ্লিট রিল্যাক্সেশনের মধ্যে দিয়ে যে ক্লায়েন্ট করতে চায় তাকে নিয়ে যাওয়া হয় এবং তার সেই পাস্ট লাইফে নিয়ে যাওয়া হয় যেই পাস্ট লাইফ থেকে তার ইস্যুটা কিন্তু সেটাকে ওভারকাম করতে পারে। এটা হচ্ছে পাস্ট লাইফ রিগ্রেশন। তো এখানে হচ্ছে পাস্ট লাইফ রিগ্রেশন আমরা কেন করি জেনারেলি, ধরুন কিছু প্রিভিয়াস লাইফের আমাদের কিছু কার্মিক থেকে গেছে, আনরিজলভড কিছু প্যাটার্ন থেকে গেছে, কখনো ফিয়ার, কখনো ফোবিয়া, কখনো ইমোশনাল ব্লকেজ, যেটা আমরা বুঝতে পারি যে এটা আমাদের এই লাইফের একা নয়, এটা আগের লাইফ থেকে আমরা বহন করে নিয়ে এসেছি। বা কেন হয়েছে এরকম আমাদের অনেক সময় আমাদের মনে হয় এই কারেন্ট লাইফে আমার জীবনে এটা কেন হলো, আমি তো কোনো সময় কোনো খারাপ কাজ করিনি, বা আমি তো কারোর সাথে কোনো বাজে বিহেভ করিনি, তো আমাদের জীবনে এরকম এত ট্রমা কেন হলো। অনেকের মানি ব্লকেজ থাকে, অনেকের হেলথ ইস্যুস থাকে, সিরিয়াস হেলথ ইস্যুস থাকে, অনেকের দেখা যায় আবার কোনো রিলেশনের ইস্যুস থাকে, ধরুন বিয়ে করছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, এরকম ধরনের কিন্তু বিভিন্ন ইস্যু দেখা যায়। তো সেখান থেকে কিছুটা রিলিফ পেতে গেলে, বাট এটার কারণটা জানতে গেলে পিএলআরটাই সবথেকে ভালো, কিংবা আকাশিক রিডিং। আকাশিক রিডিংটা খুব একটা বেশি ভরসা করা যায় না, কারণ আকাশিক রিডিং যে ক্লায়েন্ট সে নিজে করতে পারে না, সে অন্যর কাছে গিয়ে করাতে হয়, যে থেরাপিস্ট তার কাছে গিয়ে করাতে হয়। তো এখানে পিএলআরটা হচ্ছে সম্পূর্ণ যে ক্লায়েন্ট যাবে থেরাপিস্টের কাছে, সে কিন্তু সেই ক্লায়েন্টকে দিয়েই কিন্তু তার পাস্ট লাইফে পৌঁছে দেবে এবং তার মেন কজটা কিন্তু সেই জায়গাতে নিয়ে গিয়ে তাকে দেখিয়ে দেবে। এর মানে এই নয় যে প্রত্যেকবার সাকসেসফুল হতেও পারে, না হতে পারে। যে ক্লায়েন্ট যে যাচ্ছে পাস্ট লাইফ করতে, তার রিসিভিং পাওয়ারটা যদি ভালো থাকে এবং তার যদি ফেথ ভালো থাকে, সে কিন্তু অবশ্যই সেই জায়গাতে পৌঁছাতে পারবে এবং যে কার্মিকটা শুরু হয়েছিল সেই কার্মিকটা গিয়ে কিন্তু এন্ড করতে পারবে। কারণ কার্মিকটা শুরু হওয়াটা কিন্তু বড় কথা না, যে কেউ কার্মিকটা শুরু করে দিতে পারে, কিন্তু এন্ড করাটাই হচ্ছে বড় কথা। যদি পাস্ট লাইফে গিয়ে সেই কার্মিকটাকে এন্ড করে দিতে পারে, তাহলে কিন্তু প্রেজেন্ট লাইফে তাদের যে কারেন্ট লাইফে তারা যে প্রবলেমটা ফেস করছে, যার জন্য তারা পিএলআর করতে এসছে, সেখান থেকে কিন্তু কিছুটা হলেও কিছুটা বলতে পারা যায় 90%, 85 to 90% কিন্তু তারা কিন্তু রিজলভ করতে পারে এবং তারা কিন্তু একটা নতুনভাবে এই প্রেজেন্ট লাইফে রিস্টার্ট করতে পারে। এটা একটা খুব সিম্পল প্রসিডিওরের মধ্যে নিয়ে যাওয়া হয়। যারা থেরাপিস্ট তারা কিন্তু একটা ক্লায়েন্টকে নিয়ে যায়, তাকে পুরো ধরুন একটা লেভেলে নিয়ে যায়, ডিপার লেভেলে নিয়ে যায়, ডিপার লেভেল থেকে নিয়ে গিয়ে তাকে সেরকম জায়গাতে কিছু কমান্ডের মধ্যে দিয়ে তাকে সেই জায়গাতে নিয়ে যাওয়া হয়, সেই লাইফে নিয়ে যাওয়া হয় যেই লাইফ থেকে তার কার্মিকটা শুরু হয়েছিল, বা কী কারণে প্রথমে জিজ্ঞেস করা হয় সে কী কারণে পাস্ট লাইফ করতে চায়। তো প্রত্যেকটা কারণ ধরে ধরে কিন্তু লাইফে নিয়ে গিয়ে সেই কারণটাকে দেখানো হয় এবং সম্ভব যদি হয় তাকে রিলিজ করে দেওয়াও হয়। এবং যখনই এগুলোকে দেখানো হয় এবং রিলিজ করে দেওয়া হয়, যে ক্লায়েন্ট তার কাছে সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়, সে তারপরে কি হয় নিজের থেকে এসে এই প্রেজেন্ট লাইফে খুব সুন্দর করে লাইফটাকে লিড করতে পারে। তো আমি অনেকগুলো করা হয়েছে, তো রিসেন্টলি আমার সেভাবে রেকর্ডিংগুলো বা সাজানোর সময় হয়নি, তো রিসেন্টলি আমি যেটা একটা করেছি পিএলআর, সেটাকেই আমি আজকে দিচ্ছি, খুব ভালো লাগবে আপনাদের। সে আমার কাছে এসেছিল, তার হাজব্যান্ডের একটা খুব সিভিয়ার বলতে পারেন সিরিয়াস হেলথ ইস্যুস আছে। কেন তার এই হেলথ ইস্যুসটা সেটা জানতে এসেছিল। তারপরে তার একটা মিসক্যারেজ হয়েছে, সেই মিসক্যারেজটা কেন হয়েছে কিসের জন্য হয়েছে সেটা জানতে চাইছিল সে। আরেকটা হচ্ছে সে কথা বলতে পারে না ভালো, একটু স্ট্যামারিং হ্যাবিট আছে, তো কেন সে কথাটা বলতে পারছে না, কিসের জন্য বলতে পারে না ভালো করে কথা, সে চায় বলতে, তার থটসগুলোকে এক্সপ্রেস আউট করতে চায়, তবুও কিন্তু সে ভালো এক্সপ্রেস আউট করতে পারে না, তার ইমোশনাল কোনো ব্লকেজ আছে কিনা সেটা জানার জন্য।
তো আমার কাছে যখন আসে আমি তার জিজ্ঞেস করলাম যে তুমি কেন এটা করতে চাইছো, কী কারণ। তো তারপরে সেখানে তাকে নিয়ে যাওয়া হয়, আস্তে আস্তে তাকে পিএলআরে নিয়ে যাওয়া হয়, সেশন দেওয়া হয় তাকে। প্রথমে ট্রান্সে নিয়ে যাওয়া হয়, ট্রান্সে নিয়ে যাওয়ার পর তাকে ক্লিন করা হয়। আস্তে আস্তে তাকে কিন্তু সেশনে আমি যখন নিয়ে যাই, তাকে একটা টানেলের মধ্যে দিয়ে ঢুকিয়ে তাকে যখন সেই লাইফে পৌঁছাই, প্রথমে আমি জিজ্ঞেস করেছিলাম তাকে যে সেশন নেওয়ার আগে যে তুমি তিনটে যে তুমি দিয়েছো, তিনটের মধ্যে তুমি কোনটাকে আগে দেখতে চাও। তো বলছে আগে প্রথমে আমি হাজব্যান্ডেরটা দেখতে চাই, হাজব্যান্ড কেন এত সিরিয়াস হেলথ ইস্যুতে ভুগছে আমি সেটা জানতে চাই, সেটার কজটাকে আমি ফাইন্ড আউট করতে চাই, কারণ আমি ওটাই আমার কাছে মেন ইস্যু এখন এই মোমেন্টে। তো আমি সেটাই জানতে চাই। তো তারপরে আমি তাকে তার সম্মতি নিয়েই তাকে যে প্রসেসে আমাদেরকে নিয়ে যাওয়া হয় সেই প্রসেসেই তাকে শুয়ে দেওয়া হয়, জল টল খাইয়ে ঠিক মতন শুয়ে দেওয়া হয়। তারপর চোখে একটা কাভার দিয়ে তাকে আমি আস্তে আস্তে কমান্ড দিতে দিতে তাকে ট্রান্সে নিয়ে গিয়ে একটা টানেলের মধ্যে নিয়ে গিয়ে তাকে আমি সেই প্রথম লাইফে যেটা উনি দেখতে চাইছিলেন সেই লাইফে আমি কিন্তু নিয়ে যাই, যেখান থেকে তার হাজব্যান্ডের হেলথ ইস্যুটার সাথে সে ক্লুটা পাবে, সেখানে আমি প্রথম নিয়ে যাই। তো সেখানে ও যখন যায়, ও যখন বেরোয় তখন ও দেখে একটা মেয়ে। তারপর আস্তে আস্তে ও দেখে একটা মেয়ে, তারপর ও আস্তে আস্তে সেই লাইফে ঢোকে। ওর ওখানে গিয়ে ওর দেখে অনেকগুলো ভাই বোন আছে, বাবা আছে। ওর কথা অনুযায়ী ও তখন আমি বললাম ডেটটা দেখো, তারপরে আস্তে আস্তে খুঁজে পেতে ওর ডেটটাও দেখে 1710 সাল, ওর নাম ছিল গুড্ডি। তারপরে ও দেখে যে ওর ভাই বোন আছে, ও কিন্তু ওর মাকে চিনতে পারে, প্রেজেন্ট এই লাইফে যে ওর মা, সেই মা কিন্তু সেই লাইফেও সে মাই ছিল। এবং বাবাকেও চিনতে পারে না, ভাই বোনদেরও চিনতে পারে না, আর বাবা নাকি ভীষণ স্ট্রিক্ট এরকমও দেখে। তারপর বলে যে এরকম, আমি তখন ওকে বিয়ের, যেহেতু হাজব্যান্ডের কথা জিজ্ঞেস করছে, তারপর ও নিজেকে মেয়ে বলেছে। তারপরে যখন ওর মানে বিয়ের বয়স হয়েছে, আমি বললাম তাই তুমি এবার তোমার বিয়ে হচ্ছে দেখো। তখন ও দেখছে যে, আমি বললাম দেখো এবার তোমার বর এসছে, তোমার মালা বদল হবে। তখন ও দেখছে যে যে ওর প্রেজেন্ট হাজব্যান্ড, তখনকার সেই হাজব্যান্ডই সে ছিল এবং বিয়েটা হয়েছে। কিন্তু ওর কথা অনুযায়ী ও যখন আস্তে আস্তে ওর সাথে সংসার করছে, ও দেখছে একটা ভীষণ গ্রামের মধ্যে, একটা মাঠের মধ্যে ওর বাড়িটা, এবং ওর হাজব্যান্ড করে চাষবাস করে, ও স্যাটিসফাইড না হাজব্যান্ডের এই প্রফেশনে, ও একেবারেই স্যাটিসফাইড না, ভীষণ ফার্স্ট্রেটেড বলতে পারেন, ভীষণ ফার্স্ট্রেটেড, ও একদম পছন্দ হচ্ছে না ওর সেটা। তারপরে ও বলে যে, আমি আরও জিজ্ঞেস করি, অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করি যে তোমার সাথে কেমন রিলেশন। তো বলছে আমি তার সাথে ভালো ব্যবহার করিনি। তো আমি বললাম কেন? বলছে আমি পছন্দ করতে পারছি না, তাকে মেনে নিতে পারিনি। কেন মেনে নিতে পারোনি? কারণ কি সে যে চাকরিটা করে বা কাজটা করছে সেটা ওর পছন্দ না, বা ওর এক্সপেকটেশনটা কিন্তু অনেক হাই ছিল, আর ভীষণ রাফলি সেই লাইফের হাজব্যান্ডের সাথেও কিন্তু খুব রাফলি ট্রিট করেছিল, ভীষণ বাজে ব্যবহার করেছিল। তারপরে আমি অনেকগুলো কোশ্চেন করা হয়, তো সেখানে কিন্তু ও দেখে যে ওর হাজব্যান্ডের সাথে ও একেবারেই ফেয়ার ট্রিটমেন্ট করেনি, ভীষণ বাজে ব্যবহার করতো এবং তাকে হাজব্যান্ড হিসেবেও ঠিক মতনভাবে স্বীকার করেনি। তারপর আমি বললাম তোমার বাচ্চা টাচ্চা হয়েছে কি না আমি জিজ্ঞেস যখন করলাম, তখনও বলল যে না, বাচ্চা আমার হয়নি, কারণ আমি বাচ্চা নিতে চাইনি। কেন? বলছে আমি দায়িত্ব নিতে পারবো না। তখনই ওই কজটা বেরিয়ে এলো যে যেহেতু ওর বাচ্চাটা অ্যাবর্শন হয়ে গেছে, তার মানে এটা কি, যে ও যেহেতু ওই লাইফে ওই ইস্যুটা ও চায়নি, সেটা কিন্তু কার্মিক ডেপ্থ হিসেবে থেকে গেছিলো, সেই জন্য কিন্তু এই ইস্যুটা কিন্তু তৈরি হয়েছে। তারপরে আমি ওকে হাজব্যান্ডকে ডেকে, আমি ওকে ওই লাইফেই আমি ওকে বললাম যাও তুমি তোমার হাজব্যান্ডকে মাঠ থেকে ডেকে নিয়ে এসো, তারপরে তাকে কাছে ক্ষমা চাও, ক্ষমা চেয়ে দেখো তার এক্সপ্রেশনটা কেমন। তারপর তাকে বললাম তোমরা দেখো তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে, এবার তুমি আজ থেকে 4 মাস পর তুমি সেই লাইফে দেখো। তখনও বলছে আমি প্রেগনেন্ট। তারপর আমি বললাম এবার তোমার ডেলিভারির সময় তুমি গিয়ে দেখো। বলছে হ্যাঁ সবাই খুব খুশি। তার মানে ওই লাইফটাকে ও কিন্তু সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু সেটেল করে নিয়েছে, ওই লাইফটা খুব খুশি। এটা ভাবে ওটাকে এন্ড করে আমি আবার ওকে টানেলের মুখে নিয়ে এসে, মানে আবার ওকে ব্যাক করে নিয়ে এসে এইবার আমি সেই লাইফে নিয়ে গেলাম যেই লাইফে ও কথাটা বলতে চায় না, মানে কোনো কারণে ওর কথাটা কমে গেছিলো বলা।
তারপর যখন নিয়ে এলাম সেই লাইফে, ও আবার ও দেখলো যে বাড়িতেই ও রয়েছে, সেখানে ও ছোট একটা বাচ্চা মেয়ে, খুব হাসি খুশি, ভাই বোনও আছে, কিন্তু সেই লাইফেও কাউকে চিনতে পারে না, মানে না মাকে না বাবা, ওর এই প্রেজেন্ট লাইফে তারা কেউ নেই। ভাই বোন প্রচুর আছে কিন্তু কেউ নেই, মানে এই লাইফের সাথে কোনো মিল নেই। তারপরে আমি ওকে বললাম তাহলে কজটা কোথায়, যেহেতু এই কজের জন্যই ও গেছে, প্রবাবলি এখানেই কজটাই থাকার কথা। তারপরে আমি ওকে বলতে লাগলাম যে এবার তুমি যাচ্ছ, পড়াশুনো করছো বা করছো, ও পড়াশুনো করা কমপ্লিট দেখাল বললো। তো সেই লাইফে ও 1617 সালে গেছিলো, ওর নাম ছিল মীরা। তারপরে ও গেল, মানে ওই লাইফে পড়াশোনা করছে। তারপরে আমি বললাম তোমার বিয়ে হচ্ছে, বললো হ্যাঁ। আমি তখন ভাবলাম প্রবাবলি ও শ্বশুরবাড়িতে থেকে ও খুব টর্চার্ড হয়েছে বলে ওর কথাটা, মানে অতিরিক্ত মানসিক আঘাতে কথাটা কমে গেছিলো। তাই আমি বললাম তোমার বিয়ে হয়েছে কিনা দেখো, তো বললো হ্যাঁ আমার চার্চে বিয়ে হচ্ছে, আমি খ্রিস্টান। তারপরে বিয়ে, তোমার ফ্যামিলি কেমন, সবাই খুব ভালো, সবাই ভালোবাসে আমাকে, শ্বশুরবাড়ির সবাই ভীষণ ভালোবাসছে, তো কেমন হাসি খুশি তোমাদের, বলছে খুব ভালো। কিন্তু আমি কোনো কথা বলি না। কেন কথা বলো না? ভালো লাগে না। কেন আমি চুপচাপ থাকি? কেন তোমার চুপচাপ থাকছো? তাহলে আবার আমি ওকে ওর ছোটোবেলাকার বলছি, তুমি ছোটোবেলাটা সার্চ করো। তখন ও বলছে যে ছোটোবেলাতে ওর বাড়ির আত্মীয় স্বজনরা ওকে ভীষণভাবে মেন্টালি টর্চার করতো, ওর ছোটোখাটো প্রবলেমগুলো চোখের সামনে ধরিয়ে দিত, মানে ওর পিসিরা, মাসিরা, ওর জ্যাঠা কাকি বা যারা আছে আত্মীয় পরিজনরা, সবাই মিলে ওর সাথে কিন্তু একটা মেন্টাল টর্চার করতো। ভীষণ হাসি খুশি ছিল এবং ওকে ফ্যামিলিতে সবাই ভীষণ ভালোবাসতো, তাই জন্য ওকে একটা মেন্টাল টর্চার করতো। আর এবার ওকে কম্পেয়ার করা হতো, আর ছোটোখাটো প্রবলেম, মানে ওর যা ওর ফ্লসগুলো ছিল, ত্রুটি ছিল, সেগুলো ওকে চোখে আঙুল দিয়ে বারবার করে দেখিয়ে দেওয়া হতো, বারবার করে ওকে বুঝিয়ে দেওয়া হতো যে তুমি এই কারণেই মানে তোমার এগুলো কমই আছে, তুমি পারো না করতে, তো তোমার এত কিসের, এত আনন্দ কিসের, তোমার এত কিছু উচ্ছ্বাস কিসের, এরকম করে ওকে কিন্তু মেন্টালি টর্চার করা হতো। আর সেটা কিন্তু ওর মাকে ও বলতো, কিন্তু ওর মা সেভাবে খুব একটা কর্ণপাত করেনি এই ব্যাপারটা নিয়ে। তারপরে ওর বাবা একটুখানি স্ট্রিক্ট টাইপের ছিলেন, কিন্তু সেভাবে ওর বাবাও কিন্তু এটা নিয়ে কোনো মুভ করেনি। কিন্তু তারপরে ও বলল, আস্তে আস্তে আমার একটা মনে হলো যে আমি যদি কথাটা কম বলি, বা আমি যদি কারোর সাথে না মিশি, বা কথাটা একেবারেই কমিয়ে দিই, তাহলে তো আমাকে কেউ কিছু বলবে না। আর তার জন্য কী করলো, ও আস্তে আস্তে একেবারেই কথাটা কমিয়ে দিল, একেবারেই বন্ধ করে দিল কারোর সাথে কথা বলা, নিজেকে গুটিয়ে রাখলো। এই গুটিয়ে রাখার অভ্যেসটা কিন্তু ও শ্বশুরবাড়িতে গিয়েও করলো, কিন্তু শ্বশুরবাড়িতে কিন্তু ওকে সবাই ভীষণ ভালোবাসতো, অ্যাকসেপ্টেন্স ছিল। তো সেটা বোঝা গেল যে যেহেতু সেই লাইফে নিজেকে এত বেশি ট্রমাটাইজড মনে করেছিল, এত বেশি ও ইনফিরিয়রিটি কমপ্লেক্সে, ডিপ্রেশনেও ভুগেছিল, ওই জন্য কথা বলাটা ওর কাছে একটা ব্যারিয়ার হয়ে দাঁড়ালো। কারণ ও মনে করলো যখনই আমি কথা বেশি বলি, সবাই আমাকে বেশি ছোট করার চেষ্টা করে, সবাই আমাকে বেশি তুলনা করে, আর আমার কমিগুলোকে, মানে আমার যে অভাবগুলো, সেগুলোকে আমাকে আঙুল ধরে দেখিয়ে দেয়। সেই জন্য ও দেখলো যত আমি কথা কম বলবো, নিজেকে গুটিয়ে রাখতে পারবো, কেউ আমার সাথে বেশি কথা বলবে না এবং আমার ছোটোখাটো ভুলগুলোও কেউ ধরিয়ে দেবে না। সেই ভয়ে যে নিজেকে গুটিয়ে রাখলো, তার জন্য কিন্তু এই লাইফে তার এফেক্ট পড়েছে। তো আমাদের জীবনে কিন্তু অনেকগুলো এরকম ঘটনাগুলো ঘটে, যেগুলো কিন্তু আমরা তার উত্তর খুঁজে পাই না, সেগুলো কিন্তু আমাদের পুরো পূর্বজন্ম থেকে কিন্তু আমরা বহন করে নিয়ে আসি, সেগুলো কিন্তু পূর্বজন্ম থেকে কিন্তু একটা একটা করে আমরা কিন্তু বহন করে নিয়ে এসে আমাদের এই জীবনে কিন্তু আমাদের জীবনে চলে। কারণ আমাদের জীবনে আমরা বলি না যে একটা মানুষ খালি হাতে জন্মায়, খালি হাতে মৃত্যু হয়, সেটা কিন্তু ভীষণ ভুল কথা। কোনো মানুষ খালি হাতে জন্মায় না, তার একটা চার্জ সোল নিয়ে হয়, সোল ইন আ জার্নি। আমাদের যে আমাদের এটা পুরো পৃথিবীটা, মানে আমাদের একটা স্টেজ, আর একটা একটা করে রোল করছি, এটা আমাদের সোল ইন এ জার্নি। আমাদের এই লাইফের আমার সোলের এই জার্নিটুকু, আবার আমার যখন মৃত্যু হয়ে যাবে, তখন আমার সোলের জার্নির আরেকটা জামা বা গার্মেন্ট পরা হবে। এটা হচ্ছে আমাদের যে সোলের র্যাপার আমরা, আমাদের সোলের র্যাপার আমরা। কিন্তু আমাদের যে সোলটা চার্জ সোল, তার কিন্তু একটা এফেক্ট থাকেই। সেই জন্য যদি কোনো আনরিজলভড কার্মাস থেকে থাকে, মনের ইচ্ছে থেকে থাকে, বা কোনো খুব একটা আঘাত থেকে থাকে, অনেক ট্রমা থেকে থাকে, সেগুলো কিন্তু পরের লাইফে এসেও কিন্তু দেখা দেয়। অনেক সময় দেখা যায় কেউ জলে ভয় পায়, প্রবাবলি তার আগের লাইফে তাকে জলে ডুবে মেরে ফেলা হয়েছিল, বা জলে ডুবে সে মারা গেছিলো, বা জলে ডুবে গেছিলো। অনেক সময় দেখবেন ওপরে ছাদ থেকে বা উপর থেকে তাকালে নিচে, হাইট ফোবিয়া, নিচের দিকে তাকালে সে ভয় পায়,
প্রবাবলি তার কোনো লাইফে সে কিন্তু কোনো কারণে মানে ওপর থেকে পড়ে গেছিলো বা তার কোনো আঘাত লেগেছিলো। আপনি দেখবেন ছোটোখাটো বাচ্চারা যেটা হিল না হয় কোনো বাচ্চার আগের লাইফে যদি কোনো ট্রমা পেয়ে থাকে, যদি হিল না হয়, সেটা কিন্তু দেখবেন বার্থ মার্ক হিসেবে চলে আসে, কালো বার্থ মার্ক হিসেবে কিন্তু চলে আসে। এটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, অনেকের দেখবেন দেহে কালো বার্থ মার্ক থাকে যদি কোনো ট্রমাটা আগের লাইফে কিংবা কোনো প্রিভিয়াস লাইফে যেটা হিলড হয়নি সেটা কিন্তু চলে আসে। তাই জন্য কার্মিক ডেপটা কিন্তু সাংঘাতিক। আনরিজলভ কার্মাস, যেটা আনরিজলভ কার্মাসটা তো সেটা ক্যারি ফরওয়ার্ড হবেই। যদি কারোর আগের জন্মে কোনো আগের কোনো জন্মে যদি কামনা বাসনাগুলো পূর্ণ না হয়ে থাকে, সেটা কিন্তু যে কোনো লাইফে এসে কিন্তু সেইগুলো কিন্তু নতুন করে আবার শুরু হয়। সেই জন্য কিন্তু পিএলআরটা করলে কি হয়, আমরা আমাদের জায়গাটাতে মানে পুরোটা খুলে দেখতে পারি। শুধু পিএলআর, আরেকটা জিনিসও হলো পিএলআর যে করবে তার মেন্টাল স্ট্যামিনা থাকার খুব দরকার। কারণ পিএলআর করতে গেলে, পাস্ট লাইফ রিগ্রেশন করতে গিয়ে তার খালি পোর্টাল খোলে না, যে ক্লায়েন্ট করতে আসছে তারই খালি পোর্টাল খোলে না, খোলে কিন্তু তার সাথে জড়িত অনেকেরই পোর্টাল খুলে যায়। অনেক ভালো জিনিসও তাদের মধ্যে থেকে দেখা যায়, অনেক কুৎসিত একটা চেহারাও কিন্তু বেরিয়ে আসে, মানে কুৎসিত ঘটনাগুলোও কিন্তু বেরিয়ে আসে। তাই জন্য পাস্ট লাইফ কেউ যদি করতে চায় তার জন্য মেন্টাল স্ট্যামিনার খুব থাকে, অ্যাকসেপ্টেন্সটা খুব থাকে। একটা মানুষ দেখবেন যদি কেউ টর্চার্ড হয়, কেউ যদি ভিকটিম হয়, সে কিন্তু ওটাকে অ্যাকসেপ্ট করে নেয়, আমাকে কেউ খারাপ করেছিল। কিন্তু সে যদি নিজে খারাপ করে কারোর, সেটা কিন্তু সে যদি নিজে ক্রিমিনাল হয়ে খারাপ করে কারোর, সেটা কিন্তু ভীষণ কষ্টদায়ক তার কাছে সেটাকে অ্যাকসেপ্ট করা। সেই জন্য পাস্ট লাইফ করার আগে আমার মনে হয় সবার আগে যেটা করা উচিত এজ রিগ্রেশন। এজ রিগ্রেশন মানেটা কি, আমাদের এই লাইফ থেকে একদম ছোট বার্থ সময় অবধি আমাদের যদি কোনো কারণে কার্মিক হয়ে থাকে কারোর সাথে, বা মেন্টাল ট্রমা হয়ে থাকে, আননোন ফিয়ার হয়ে থাকে, বা কোনো রকম কোনো মেন্টাল ডিপ্রেশন, অ্যাংজাইটি হয়ে থাকে, সেগুলো কিন্তু থেরাপিস্টের মধ্যে দিয়ে কিন্তু থেরাপিস্টের কাছে গিয়ে হিপনোসিসের মধ্যে দিয়ে কিন্তু ক্লিয়ার করা, সেটাকে রিলিজ করে ডিজলভ করে দিয়ে তাকে করে দেওয়া, কিংবা কোনো কাউন্সিলরের কাছে গিয়ে কাউন্সেলিং করানো খুবই দরকার, ভীষণ দরকার। যখন দেখবেন কোনো বাড়িতে কেউ দেখবেন যদি কোনো এরকম ধরনের মেন্টালি ট্রমাটাইজড হয়ে যায়, সঙ্গে সঙ্গে তাকে কিন্তু হয় সাইকোলজিস্ট কিংবা কোনো থেরাপিস্টের কাছে নিয়ে গিয়ে কিন্তু তাকে ঠিক মতনভাবে কিন্তু নার্চার করা উচিত, তাকে কিন্তু থেরাপি দেওয়া উচিত। কারণ আমরা আমাদের ফিজিক্যাল ট্রিটমেন্ট কিন্তু জেনারেলি খুব করি, কারো যদি কোনো শরীর খারাপ হয়, কিছু হয়, আমরা কিন্তু কন্টিনিউয়াসলি তার ফিজিক্যাল ট্রিটমেন্টটা করি, কিন্তু দুঃখের বিষয় আমরা মেন্টাল ট্রিটমেন্ট কিন্তু করাই না। কিন্তু মেন্টাল ট্রিটমেন্ট করানো প্রচণ্ড দরকার, কারণ মানুষের মন কিন্তু নিজের শরীর, দেহ সব কিছুকে চালায়। মানুষের মন যদি ঠিক থাকে, মন যদি বলে আমি সুস্থ, আমি পবিত্র, তাহলে সে পবিত্র, সে সুস্থ। মন যদি বলে যে না আমি সুস্থ নয়, আমি পবিত্র নয়, সে কিন্তু একদম ভালো কাজ করতে পারবে না, সে অসুস্থ হবেই এবং সে খারাপ কাজ করতে লিপ্ত হবেই। সেই জন্য নিজের মনকে সবসময় ঠিক রাখতে হয়। তো আজকে আমি ছোট্ট একটা পিএলআরের সেশন আপনাদেরকে বললাম, আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ একটা ভীষণ ছোট্ট একটা পিএলআরের সেশন, কিন্তু খুব ভালো লেগেছে যে এই মেয়েটা এই রিজল্ট মানে এটা করার পর ভীষণ ভালো আছে, সে ফিল করতে পেরেছে তার ব্লকেজগুলো, সে ফিল করতে পারছে তার স্বামীর কারণগুলো, এখন প্রমিসও করছে যে আমি ঠিক মতনভাবে বিহেভ করব। আর আমি যেহেতু তার কার্মিকটাকে আগের লাইফে রিলিজ করে দিয়েছি, সেই জন্য তার অ্যাকসেপ্টেন্সটাও কিন্তু অনেকটা কিন্তু বেড়ে গেছে। এখন আশা করা যায় সে খুব ভালোভাবে লিড করতে পারবে। আর আমি যাদের সাথে পিএলআর করি জেনারেলি আমি তাদের সাথে সবসময় টাচে থাকি, কেমন হচ্ছে না হচ্ছে তাদের সব খবরগুলো আমি নিই, এবং ভীষণ ভালো কাজ হচ্ছে। আমার যতগুলো পিএলআর হয়েছে সবকটাই ভীষণ ভালো হয়েছে, এবং প্রত্যেকে এই লাইফের যে কারেন্ট যে প্রবলেমগুলো ফেস করছিল সেগুলো কিন্তু অনেকটাভাবেই মানে বলতে পারেন 85 to 90% কিন্তু ওভারকাম হয়ে যাচ্ছে। তো পিএলআরটা কিন্তু ভীষণ দরকার। যদি আনরিজলভড কিছু কার্মিক থাকে, বা যে কারণ আপনি এই জীবনে বুঝতে পারছেন না কেন হচ্ছে, বারবার রিপিটেডলি হচ্ছে, আপনি ফিল করতে পারছেন এটা তোমার হওয়ার কথা না, তাহলে আমার মনে হয় পিএলআরটা করলে আপনি কিন্তু তার রুট কজে চলে যেতে পারবেন, সেই লাইফে গিয়ে কিন্তু সেইটাকে ডিজলভ করে নিয়ে আপনি আপনার নিজের প্রেজেন্ট লাইফে রিজিউম করে একটা সুন্দর হ্যাপি লাইফ লিড করতে পারেন। থ্যাংক ইউ, অনেকক্ষণ ধরে শুনলেন আমার কথা, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আশা করি আপনাদের ভালো লাগবে। পিএলআর সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া আমি দিতে পেরেছি, কারণ পিএলআর হচ্ছে পাস্ট লাইফ রিগ্রেশন, মানে আমরা যে কার্মিকগুলো বা মানে ঠিক সেই সময় শেষ করতে পারি না,
সেই কার্মিকগুলো, মানে ধরুন আনরিজলভ কিছু প্যাটার্নস থাকে, কার্মিক প্যাটার্নস, ফিয়ার, ইমোশনাল ব্লকস, সেগুলো কিন্তু সুন্দরভাবে রিলিজ হয়ে যায় পিএলআরে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।